শরীফ ওসমান হাদি, আপনার কাছে শুনবো ঠিক সংঘাতের জন্য মুখিয়ে সবাই এবং সেই আশঙ্কা আপনিও কি দেখছেন কিনা? আমরা দেখছি রাজনৈতিক একটা বিভেদ তো দলগুলোর মধ্যে হয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী যে ঐক্য আমরা এক্সপেক্ট করেছিলাম সে ঐক্যটা আর নেই। সেই প্রশ্নটা উত্তর আমি আপনার কাছে জানবো। তার আগে একটু শুনি, আপনি তো চীন গিয়েছিলেন, সেই চীনে ঠিক কেন গিয়েছিলেন? এটা কি আপনার কোনো সংগঠনের কোনো কাজে নাকি কোনো? ধন্যবাদ। আমি চীনে গিয়েছিলাম ইউনান প্রভিন্সের, তাদের একটা কালচারাল কোঅপারেশন আছে। তো আমরা যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার, এটা একটা রেজিস্টার্ড কালচারাল অর্গানাইজেশন, তো এই কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এবং চীনে, এটার জন্যই মূলত ওখানে অনেকগুলো এথনিক মাইনরিটিজ আছে, বিশেষ করে অনেক ইউনিভার্সিটি আছে। এবং আপনাকে বলে রাখি, যেমন এটা আমি এবার নতুন জানলাম যে একমাত্র বাংলাদেশের বাইরে চীন একমাত্র দেশ পৃথিবীতে যেখানে 5টা ইউনিভার্সিটিতে পুরো বাংলা অনার্স পড়ানো হয়। এটা আর কোনো দেশে নাই। অনেক জায়গায় ছোট কোর্স হিসেবে আছে, কিন্তু পুরো অনার্স হিসেবে আছে। কিন্তু আফসোস হলো যে এইখানকার যে চাইনিজ স্টুডেন্টরা বাংলা অনার্স পড়েন, তারা যে বাংলাটা কিছু শিখলেন, এটা যে কোথাও পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেবেন, মানে এই দেশের যেমন আমরা ইংলিশের জন্য আইএলস দেই, এরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশ বাংলা একাডেমিকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এরকম একটা মডিউল স্ট্যান্ডার্ড বা এক্সাম দাঁড় করাতে পারে নাই যে ফরেনাররা তারা যদি বাংলা শিখে তাহলে কোন স্কিলটুকুন কতটুকুন অর্জন করেছে, এটার একটা মাপকাঠি ঠিক করা। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা হলো প্রথম। হ্যাঁ, এটা অফকোর্স বাংলাদেশের কালচার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদেরকে ইনভাইট করে এসেছি, তারা আসবে বলেছে আগামী মাসে। তারা কি বাংলাদেশ থেকে আর অন্য কোনো দলকে বা অন্য কোনো বাংলাদেশ থেকে তো গত এক বছর অনেকগুলো। এবার আপনার সাথে আর কারা ছিলেন ওখানে? না, এবারে শুধুই আমি ছিলাম। এটা হচ্ছে কারণ আগে যারা গেছেন তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে গেছেন, এগুলো সব পলিটিক্যাল ট্যুর ছিল, আর এটা ছিল কালচারাল। সম্ভবত আমরা আগামী বছরও এখান থেকে আর একটা গ্রুপ যাবে অন্য একটা প্রদেশে, তাদের কালচারাল এক্সচেঞ্জ গুলো যাতে বেশি করে হয়। এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বলি যে বাংলাদেশে আমাদের যে একপাক্ষিক একটা দেশের হেজিমনি তৈরি হয়েছে, কালচারাল হেজিমনি, এটাকে ভাঙবার জন্য এই প্রোগ্রামে কি আমরা হচ্ছে জনপ্রিয় ব্লগারদের কথা, অনলাইন ব্লগারদের কথা হচ্ছে, এই প্রোগ্রামে কি পিনাকি ভট্টাচার্য গেছেন? আচ্ছা, আমি দেশে আসার পরে শুনেছি যে পিনাকি ভট্টাচার্য উনিও ওখানে গেছেন। আমার সাথে দেখা হয় নাই। অফকোর্স কাছাকাছি থাকলে ওনাকে আমি হ্যালো বলে আসতাম, কারণ এই নিয়ে আমার কোনো গ্লানি নেই। হ্যাঁ, এখন আমাদের অফকোর্স অনেকগুলো বিভেদ থাকবে, অনেকের কথা ভালো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কিন্তু আমার একটা খুব কমন স্ট্যান্ডার্ড, হাসিনার পতনের আগ পর্যন্ত যারা সমস্ত ঝুঁকি নিয়ে এই গ্রাউন্ড ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন যে হাসিনা ফালানোর মতো শক্তি, তিনি অপরাজেয় নন, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। এরপর তো আমরা একই ঘরে 6 ভাই বোন, আমাদের কারো মাছের মাথা পছন্দ, কারো লেজ পছন্দ, কারো মুরগির এক অংশ পছন্দ, তাই বলে কি এর মানে কি আমরা ওই ঘরের মেম্বার না? তো আজকে বিএনপি পলিটিক্স করবে, জামাতের পলিটিক্স করবে, একে অপরের বিরুদ্ধে বলবে, যেমন স্বাভাবিকভাবে যে ব্লগাররা বলি বা বাইরের যারা ইউটিউবার বলি, তাদের কথা যখন জামাতের বিরুদ্ধে বলবে তখন জামাত তাদের বিরুদ্ধে রিয়াক্ট করবে, যখন বিএনপির বিরুদ্ধে যাবে তারা রিয়াক্ট করবে। এটা তো অফকোর্স সবার নিজের একটা জায়গা আছে। এই রিয়াকশনটা খুব খারাপ কিছু না, এটা চলতে থাকবে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে অত বড় কিছু না, এটা একটা জায়গায় পৌঁছলে হয়তো। আর আমাদের যে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল আমরা তো যাই নাই, তাহলে জাতি গঠনের সুবিধা হতো আরো। আমরা তো ভেঙে গড়বার যে ব্যাপারটা, আমাদের নেশন বিল্ডিং হয় নাই, এটা হতো। আমি বরং একটুখানি রেসপন্স করতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের সংখ্যা, ইভেন আমরা এখানে বসার আগেও আমিও যে এটা কেন, দেখেন ব্যাপারটা হলো পলিটিক্যাল পার্টি বা সরকারের কোনো কাজের কারণে এই সংখ্যাটা তৈরি হয় না। আমি এই কারণে বলি, আমি এসেই একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, চায়ের দোকানে বসে বসে, মানে স্বাভাবিকভাবে দেখলেই তো অনেক, তো তাদের বুঝবার চেষ্টা করেছিলাম। এইটা একটা অনেকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রেট করি যে সরকারের যে অ্যাটেম্পট, এই কারণে বুঝে জনগণ বিশ্বাস করেন ইলেকশন হবে না, ব্যাপারটা এমন না। সরকারের অ্যাটেম্পটের সাথে সংশ্লিষ্ট না, বরং দেশের অনেকগুলো সিনারি আছে। একদম ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাও এখন বোঝে যে এই যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের মধ্যে আরো গভর্নমেন্ট আছে, সে একমাত্র গভর্নমেন্ট না, সে চাইলেও অনেক কিছু চালাতে পারে না। প্রমাণ দেখেন, এই যে ঘাতক জেনারেলদের যে বিচারের প্রক্রিয়াটা শুরু হলো, তো আমি এবং অবাক হচ্ছি যে ধরেন খুব সিরিয়াস টকশোগুলো গ্রামের চায়ের দোকানে মানুষ লম্বা সময় ধরে দেখছেন, কথা বলছেন, ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো আমি বরং আপনাকে কয়েকটা বলতে চাই। এক নম্বর হলো ঘাতক জেনারেলদের যে বিচার, এই বিচারটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে। ইভেন যেদিন তাদেরকে ট্রাইব্যুনালে, আমরা যদিও ছোট ছোট মাইনর ইস্যুতে বলেছি এসি বাসে আনা কেন হয়েছে, বাট এটা তো হিস্ট্রির অংশ হয়েছে এশিয়ায়, যে ঘাতক জেনারেলরাও যে কোনোদিন তারা আজীবন ইনডেমনিটি পেয়ে যাবেন এবং সিভিল কোর্টে তারা যে আসবেন না, এটা হতে পারে না, এবং তাদেরকে আসতে হয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনি দেখেন, আমি সম্ভবত মাহফুজ আলম যেই সংঘাতটার কথা বলেছে, এই সংঘাতটাকে চূড়ান্ত করবার জন্য অনেকে চেষ্টা করছে। এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, আমাদের প্রথম জায়গাটা হলো লাভটা কার? লাভ প্রথমত হলো
একমাত্র লাভ আওয়ামী লীগের। কারণ এখন যদি এই ইন্টারিমকে বা এই সরকারটাকে ফেল করানো যায়, আপনি মনে রাখবেন এইটা শুধু কিন্তু ইউনূস সরকারের ফেলিওর না, কারণ তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। জামাত ইসলামী থেকে অন্যান্য সকল তাদের সমালোচনাও আছে, কিন্তু এই সরকারের তারাও কিন্তু অংশ। আই রিপিট, তার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বর্তমান বাংলাদেশপন্থী তারা এই সরকারের অংশ, অঘোষিত অংশ অথবা ঘোষিত অংশ। এর মানে যদি সে ফেল করে তারপর ইলেকশনটা কি হবে, একটা সেকেন্ড ফেজে কম মুজিববাদী এরকম একটা সুশীল সমাজকে ধরেন আপনি গভর্নমেন্টে আনা হবে, 1 বছর রাখা হবে, এরপরে আওয়ামী লীগকে সুন্দর করে পুনর্বাসনের মধ্য দিয়ে এরকম একটা ইলেকশনের প্রক্রিয়া আছে এবং চিন্তায় আছে, এইটা মানুষ বুঝছে। আচ্ছা, আপনি এখানে বললেন যে বিচারের কথা বলছেন, যে যারা অপরাধী তাদের বিচারের কথা আপনি বললেন, কিন্তু এখানে আমরা আরো সমালোচনা শুনি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন। আমরা এমনও শুনেছি যেমন জামাতের নেতা তিনি নিজেই বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। আবার আমরা শুনেছি যে উপদেষ্টারাও কেউ কেউ আপনার কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করছেন তারা। তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আমরা, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, হাদি, আমি আপনার কথার প্রেক্ষিতে বলছিলাম যে উপদেষ্টাদের নিয়েও এখন আলোচনা হচ্ছে, তো সেই বিষয়ে আমি আপনার কাছেও শুনবো। আমি একটু মাসুদ কামালের কাছে জেনে আমি আসছি। মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন আসলে যে সরকারের ভেতরে সরকার উপদেষ্টাদের নিয়ে যে মন্তব্যগুলো আমরা শুনছি, এখন কার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা স্পেসিফিক না জানলেও মোটামুটি সব দলের পক্ষ থেকেই বলা হচ্ছে, উপদেষ্টাদের নিয়ে কথা বলা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এই অবস্থায় যে সংঘাতের আশঙ্কা আমরা করছি সেই সংঘাতকে মোকাবেলা করতে বা আপনার সংশয় দূর করতে তো দায়িত্ব রাখবেন এই উপদেষ্টা পরিষদই, সেটা তারা পারবেন কতটুকু? এটা কিভাবে রাখবেন? ওনাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু হয় কি জানেন, বাংলাদেশের মানুষ তো এরা দীর্ঘদিন আনন্দে থাকলেও বলে এত আনন্দ কেন, ওটা নিয়ে একটা প্রবলেম আছে। তো ওখানে ওটা ভুল ধরা শুরু করে। তো আর এরা তো ভুল করেই। আমাদের এখানে যারা গিয়েছেন আপনি দেখেন বেশি কিছু দরকার নাই, কিন্তু ওনারা যখন প্রথম গেলেন এবং এখন কিভাবে আছেন, তাদের জীবনযাপন দেখেন, কথাবার্তা দেখেন, দেখবেন চেঞ্জটা বুঝতে পারবেন। তো এই চেঞ্জটা তো ভাই এমনি এমনি হয় না, তাই না? তাদের জীবনযাপনে যে পরিবর্তনগুলো, ভাই একটা উপদেষ্টা কয় টাকা বেতন পায় বলেন তো আপনি আমারে? কয় টাকা বেতন পায় সে? বেতন ভাতা সুযোগ সুবিধা মিলে 2 লাখ টাকা পায় না। তাহলে তার জীবনযাপনে চেঞ্জ আসে না? কেউ থেকে আসে? টাকা তো আর আসমানি উপায় আসে না। কিন্তু আমরা বুঝি, আমরা এই দেশে বাস করি, তো কাজে এই বিতর্কগুলো উঠতে থাকবে। দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যে একটি পলিটিক্যাল পার্টি বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে। নামটা আমাদের বলে নাই কেন এটা বুঝলাম না। এটা আমার কাছে বিএনপির দুর্বলতা মনে হয়। নাম বলা উচিত ছিল। আগের বার তো 3 জনের নাম বলে তারা আন্দোলন করছিল, এখন ওই 3 জন আরো আসতে যোগ হয়ে যায় না। নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন, বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা ওনার আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে এটাও বলছেন, এবং নানা রকম অপকর্ম করছেন, এবং তারা এখন সেফ এক্সিট খুঁজতেছেন বলছেন। জামাত একই কথা বলছে। আবার ধরেন জামাতের মধ্যে আবার এক কাঠি সরে, সে আবার এক ধাপ এগিয়ে যে বলছে যে আমলাতন্ত্রের মধ্যেও মানে দলীয়করণ হয়েছে। কিছুদিন আগে শুনলাম মাহফুজ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার পর, সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে যে কোন জায়গায় কার লোক বসাবে, এবং তারা বসানো হয়ে গেছে, তারপর তারা একটু শান্তি পাইছে। আবার তারপরে আবার এটা চেঞ্জ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? সামনে নির্বাচনের কথা মাথায় রাখেন। নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে, এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না। যে কথা আমি আগের বারও বললাম যে যে দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে সে করে নাই, কিন্তু পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে, তাই না? এখন ওই দিন দেখলাম আমার নাকি বলছে যে 80% আমলাই নাকি বিএনপির, আবার বিএনপি বলতেছে 60% আমলাই নাকি জামাতের। যোগ করলে 140%, 100 মধ্যে 140% হলো বিভিন্ন দলের। তাহলে নির্দলীয়টা কে থাকলো অথবা প্রফেশনালটা কে থাকলো, এটা বুঝতে পারলাম না কিন্তু আমরা। তো এর মধ্যে কিন্তু ইলেকশন হচ্ছে। এগুলো বলে কেন? আমাদের দেশে আগে এগুলো ছিল, বলে কেন? তার মধ্যে যদি জিতে তখন বলে যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তাও আমরা জিতেছি। সেই কারণেই বলছে। হ্যাঁ, এখন কি আপনার মনে হয়? আমার সেই কারণে মনে হয় না, এটা মনে হয় আত্মবিশ্বাসের অভাবের কারণে বলছি, নাকি ঘটনাগুলো আসলেই ঘটছে তারা? তাহলে 60 আর 80 কেমন এলে না তো? না, নিশ্চয়ই কোন পক্ষ বাড়িয়ে বলছেন। এটা হলো কি মানে এগুলো হলো আমাদের রাজনৈতিক মানে বাণী, এইভাবে আসে। বাট আবার দেখেন উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারটা, অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন। বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে, প্রকাশিত হচ্ছে,
বেশি দূর তো যাওয়ার দরকার নাই, যে হ্যাঁ জুলকারনাইনের সাইড যে সমস্ত গুলো প্রকাশ করে Information প্রকাশ ওগুলো করে। যোগ করেন, তো দেখবেন যে কত কিছু হয়ে গেছে। কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার এই প্রশাসন, নারায়ণগঞ্জের প্রশাসক হওয়ার জন্য। ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ওনার ভাই অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয়, পিএইচডি অনেকেই করে, কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন। তারপরে আমি ভাবলাম এই ব্যাখ্যাগুলি দেওয়ার পর আমাদের একজন ভদ্রলোক, এত বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কি বিশ্বাস করতেছে না তোরে ভাই? এগুলি এখানে হয়। উনি বলছেন আমি কারো কাছে কোনো আপনি কি তদবির করে করি নাই। নিশ্চিত হলেন যে মানুষ বিশ্বাস করছেন? আমি তো মানুষ, আপনি মানে আপনিই তো সব মানুষ কি না, বলে আমি মানুষ না, আমি বিশ্বাস করি নাই। জনগণ যদি আমরা চিন্তা করি। আমি আরো 4-5 জন সেবা করতে, তারা হাসে, আচ্ছা, তারা হাসে, okay। তারা হাসাহাসি করে যে এটা কি ভাই। তো এখন এগুলো তো হচ্ছে। আজকে আবার দেখলাম মাহফুজ আলম সাহেব বলতেছেন ডিআরইউতে যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এরা টেলিভিশনের টক শোতে যায় নিয়ে ডক্টর ইউনূসের সম্বন্ধে বড় বড় কথা বলে। তো এটা প্রথম শুনলাম যে ডক্টর ইউনূস সম্বন্ধে কথা বলা যাবে না। বড় বড় আর ছোট ছোট কথা কোনটা এটা বুঝি না, পার্থক্য আর বুঝতে পারি নাই। ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা। কিন্তু ডক্টর ইউনূসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না বলেন তো আপনি আমাকে? গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই, আমি কথা বলতে পারবো না। কোনো কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। না, আমার মনে হয় মাহফুজ আলম এখানে বলেছিল যে তারা গত 15 বছর কোথায় ছিল বা কি গত বলেছিল। 15 বছর উনি কোথায় ছিল? আমাদের যে জ্ঞান দিতে আসছে গত 15 বছর উনি কোথায় ছিল এটা বলুক না আগে। 15 বছর তার, সে তো অন্তত কথা বলতো না, সে তো সাংবাদিকতা করেনি, সাংবাদিকদের কথা সাংবাদিকের কথা বলে নাই, আমি তো কথা বলছি। আমি আপনার গত 15 বছরের কয়টা ভিডিও চান যে আমি কথা বলছি? সরকারের বিরুদ্ধে কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি আমি। তো কথা বলবো না কেন? সেক্ষেত্রে উনি ওনার হোমওয়ার্ক ঠিক মতো হয় নাই, হোমওয়ার্ক করতে আর হোমওয়ার্ক করতে হবে নাকি? ওকে, ঠিক আছে, আমরা সে বিষয়ে কথা বলবো। কিন্তু যে সমালোচনাগুলো এখন অনেকে করছেন, আমার মনে হয় যে সে এই লাইনটুকু জোট করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট তারা যে নির্ভয়ে কথাগুলো বলতে পারছেন সেটুকু অন্তত মনে হয় সেই ক্রেডিটটুকু দেওয়া উচিত কিনা। শুনেন, আমি একটা কথা বলি যে আপনি যখনই কোনো কিছু একটা করবেন, প্লিজ হাসিনার আমলের সঙ্গে তুলনা করবেন না। কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার। ওটার সঙ্গে যে যাই করবে ওটা হচ্ছে বেটার হবে। তো ওটার সঙ্গে তুলনা করতে যান কেন? আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত, সেই জায়গায় যেতে আপনার কতটুকু গ্যাপ আছে আপনি এটা নিয়ে আলাপ করেন। এটা হওয়া উচিত। আপনি ওটার সঙ্গে তুলনা কেন? ওর সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো। একটা শিশু যদি বলে যে আমি হাসিনা আমল চেয়ে ভালো করছি, ওটাই ঠিক। কিন্তু আবার সমালোচকরা অনেক সময় কিন্তু এটাই করে, হাসিনার সাথে তুলনা করে যে করে, তাই কারণ তো তাদের- হাসিনার মতোই হচ্ছে, এই ধরনের কথাও আমরা না, এটা বলে কেমন? ওটা তুলনা হয় অন্যভাবে, যে নেগেটিভ অর্থে। কিন্তু আপনি যখন পজিটিভ কিছু বলতে চাইবেন যে আমি বেটার করতেছি, আপনি প্লিজ ওই পার্টটুকু বাদ রেখে আলাপ করেন। ওর চেয়ে বেটার যে কেউ করতে পারে। ওটা কোনো আর আমলে ছিল না, ওটা কোনো লাভ আছে? ওটা বলবেন আপনার ভাই। আচ্ছা, আমরা আবার একটু আসি, ঐক্য নিয়েই কথা বলি। আজকে দেখলাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরবে। ঐক্য তো নষ্ট হয়েছেই, যে আওয়ামী লীগের কথা আমরা বলছি যে তাদের দোসররা যে ক্ষতি করে গেছে, এখন সেই দলের নেতাকর্মীকেই আবার দেখছি পুনর্বাসনের দিকেও তারা অনেক দল নিচ্ছে। তো আমি ববি হাজেজ আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কি ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি শুরুতে একটা কথা বলি যে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য কিছু জায়গায় যেমন অত্যন্ত প্রয়োজন, আবার অনেক জায়গায় কখনোই হবে না, এটা হওয়ার কথা না। গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম। আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে, এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে, এই সরকারকে নামাতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র বেস্ট কিভাবে সার্ভড হতে পারে, এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা। অনেকে তো এটাও চিন্তা ছিল যে এই ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না। অনেকের এই ধরনের, মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন, আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না। হ্যাঁ, এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্রের কথা, সেটা ভিন্ন কথা। সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন। সো সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারীর পতন,
আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে দাঁড়াতে যদি যায়, আমি মনে করি যে সেই জায়গায় আমরা এখন ঐক্যবদ্ধ আছি, কিন্তু বাকিটা সবকিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক। তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম, আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন? যখন হাসিনার আমলেও, যখন আওয়ামী লীগ পুরোটা হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ রাজনৈতিক দলও ছিল না, হাসিনার পার্সোনাল আর্মি ছিল। এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকা মারামারি হতো না হাসিনা আর্মির ভিতরে। এখন আপনি দেখেন অনেক, এই যে গতকাল না গত পরশু দেখলাম যে আমাদের তরুণদের দল যে এনসিপি, তাদের পদ পদবি নিয়ে পুরো মারামারি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো মানে নিজের দলের ভিতরে ভাই আমরা অনেক সময় রাখতে পারি না। এন্ড ফেয়ার এনাফ, রাজনীতি জিনিসটাই এরকম যে ইউ আর কম্পিটিং ফর পিপলস লাভ, যেটা ট্যান্টামাউন্ট টু, মানে যেটা আসলে প্রক্রিয়াগতভাবে ক্ষমতা, যার জন্য যে ক্ষমতা আমরা আমাদের দেশে আবার আমাদের একটা আমাদের প্র্যাকটিস আছে, হ্যাবিট আছে যে আমরা সরকার পরিচালনা বা সেবা এগুলো বলি না, আমরা বলি ক্ষমতা। সবাই ক্ষমতায় আসতে চায়, আসলে ক্ষমতাটা ওইভাবে হওয়ার কথা না। বাট ক্ষমতার লড়াই যদি হয় তাহলে লোয়েস্ট কমন ডিনোমিনেটর তো ভাই সবচেয়ে বেশি লড়াই ওখানে হবে। তো রাজনৈতিক দলগুলো সবকিছু তো ঐক্য থাকবে এটা হতে পারে না, কিন্তু তারপরও সবকিছু থেকে কোনো কিছুতে ঐক্য থাকার কথা না, তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যে আসতে সক্ষম হয়েছে। তো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আর কি আসলেই রাজনৈতিক ঐক্য অনেক বড়। ঠিক আছে, আপনি বলছেন যে হ্যাঁ সব জায়গায় ঐক্য থাকবে, কিন্তু একটা জায়গায় তো ঐক্য থাকবে, যে জায়গাটা ঐক্য নতুন বাংলাদেশ গড়ার জন্য, যেটা বলছেন অনেকেই যে ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া হবে না। কিন্তু এখানে আমি বলি, মুখে আমরা শুনছি যে ফ্যাসিজম যেন না ফিরে, আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিজের দলে ফেরানো হচ্ছে, তাদের ভোটারদেরকে নিজেদের কাছে নেওয়া হচ্ছে। এটা তো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা ভোটার, আমি চাই সব ভোটার, জামাতের ভোটার আমি চাই, এনসিপির ভোটার আমি চাই, অন্য কোন দলের ভোটার আমি চাই। আমি রাজনীতি করি ভোটারের জন্য। তাদের নেতাকর্মীদেরকেও আপনারা পাশে নেবেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট নেতাকর্মীর কথা বলিনি, 1/81 আমি নেতাকর্মীর কথা উল্লেখ করেছিলাম। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি ভোটারের জন্য কাজ করি ভাই। সেই ভোটার আগে কোন দল পছন্দ করতে, এখন কোন দল পছন্দ করে আমার আসা যায় না ভাই। আমি যখনই বাংলাদেশের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এখন ঠিক আছে আমি সরকারি কোনো পজিশনে যাইনি, সো আমি আসলে ওপেনলি প্রতিজ্ঞা করিনি, বাট রাজনীতিতে আসছি মানে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে আসছি ভাই, যে এই দেশ, এই মাটি, এই জনগণের জন্য কাজ করব। তো এই জনগণের জন্য যখন কাজ করবো তখন ভেদাভেদ করবো না ভাই, যে আপনি হিন্দু আপনার জন্য করবো, আপনি মুসলমান আপনার জন্য করবো না, আপনি খ্রিস্টান আপনার জন্য করবো, আপনি বৌদ্ধ আপনার জন্য করবো না, বা আপনি এই পার্টি আগে পছন্দ করতেন করবো, আপনি এই পার্টি এখন পছন্দ করেন আপনি জন্য করবো না। আমি 18 কোটির জন্য করবো, এটা হলো প্রথমত। আর দ্বিতীয়ত হলো কারোর কোনো পার্টি করা বা পছন্দ করা কোনোভাবে অপরাধ হতে পারে না। যে অপরাধ করেছে, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের বিশাল অঙ্কে, ইফ নট মোস্ট, মানে সব এটা কখনোই বলা যাবে না, বাট মোস্ট নেতৃত্বে যারা ছিলেন তারা দেশের বিরুদ্ধে বিশাল বিশাল অপরাধ করেছেন। আচ্ছা, তাদেরকে যদি কেউ নিতে চায় সেটা অবভিয়াসলি কোনোভাবে আমরা সুন্দর চোখে বা ভালো চোখে দেখবো না, বাট নেয়ার সুযোগটা কেন পাবে? কারণ আইনি প্রক্রিয়া তো তাদের আসার কথা। কারা কতটুকু অন্যায় করেছে সেটা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, আইনের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার এত বড় বড় ডাক দিচ্ছে, এত বড় বড় কথা বলছে আজ পর্যন্ত, যেমন মনে করেন আমি আওয়ামী লীগের কথা একটু সরে আসি, আরেকটু একদম দুধভাত একটা দলে আসি, বাংলাদেশ জাতীয় পার্টি 14 মাস হয়ে গেছে। জাতীয় পার্টি আমরা মানে সবাই জানে ভাই জাতীয় পার্টি কত অতপ্রুতভাবে আওয়ামী ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল। জাতীয় পার্টি মিনিমাম হলো 2018 সালে কত ভোট ডাকাতি করেছে। জাতীয় পার্টি আর কি আপনার অর্থনৈতিক লুটতরাজ করেছে। এরপরও গত 14 মাসে জাতীয় পার্টির একটা বড় নেতার বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই, কোনো মামলা দায়ের করে নাই। ভুলে যান ভাই যে আওয়ামী লীগের কাছে যেগুলো মামলা করেছে এগুলো আসলে সত্যিকারের বিচারিক প্রক্রিয়ায় গেলে প্রত্যেকটা মামলা বাতিল হয়ে যাবে। যে অ্যাকচুয়াল ভাই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে, তার নামে দিয়েছে 10টা খুনের মামলা, যে 10টা খুনের সাথে সে জড়িত ছিল না। সো এখন সে হয়তো ফাঁসির জায়গায় মানে কাঠগড়ায় তার দাঁড়ানোর কথা, কিন্তু মামলাগুলো এমন ভাবে দেওয়া হয়েছে সে সুন্দর সত্যিকার যদি যখন মামলার বিচার হতে যাবে কোর্টের কোনো উপায় থাকবে না এই মামলা খালাস করে দেওয়া ছাড়া, এইভাবে করে মামলা করা হয়েছে। সো বাদ দেন ভাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। বাট জাতীয় পার্টি, এই দুধভাত পার্টি, এটারও কাউকে বিচারের আওতায় আনা হয় নাই। এরা বড় বড় ডাক দিয়ে যাচ্ছে, তার জন্য একটা পয়েন্টের পর যে একটা ডাক এসে এই পার্টিকেও নিষিদ্ধ করো, এই পার্টিকে নিষিদ্ধ করার ডাক তো প্রথমে আসে নাই ভাই। সো এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, আইন ব্যবস্থা এবং সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল দোষ এইগুলো একটা দুইটা না ভাই, সব জায়গায় তারা কি বলেছিল, তারা বিচার করবে, তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে।
তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন। তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নাই। অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে পারে আমরা ইনশিওর করবো, আমরা যারা এতদিন আন্দোলন করেছিলাম আমরা যেন আসবো আপনার কাছে। ওসমান হাদি, আমি আপনার কাছে শুনতে চাই, উপদেষ্টাদের নিয়ে কথা হচ্ছিল যে উপদেষ্টাদের মধ্যেও একরকম বিভেদ আছে, সুপ্ত বিভেদ আছে বলে বোঝা যায়, শোনা যায়, এমনও শোনা যায় কোনো এক উপদেষ্টা আরেক উপদেষ্টা সচিবকে ফোন করে বলেছেন তার ফাইল যেন তার উপদেষ্টার কাছে না যায়। তো এইগুলো আসলে ভয়াবহ তথ্য যেগুলো আমরা পাই। আমি একটু শুনতে চাই যে এরকম একটা অবস্থায় যখন উপদেষ্টারা সবাই এক হয়ে সহযোগিতা করবে, প্রশাসনের দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের তো আসলে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তো সরকারের সাথে থাকবে নির্বাচনকালীন সময়ও, তাহলে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন কিভাবে আমরা প্রত্যাশা করতে পারি আমি আপনার কাছে শুনতে চাই। এবং মানে ধরেন এই পর্যায়ে মানে উপদেষ্টাদের মধ্যে তো আমরা বুঝি যতটুকুন বাইরে থেকে যে এক একটা চাঙ্কের যে এই চাঙ্ক হলো বিএনপি লবি মেনটেন করে, এই চাঙ্ক এনসিপি লবি মেনটেন করে, হয়তো এই চাঙ্ক জামাত লবি মেনটেন করে। এখন ব্যাপার হলো ধরেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, এটা অন্যায় না, কিন্তু বাংলাদেশে তো প্রফেশনালিজম গ্রো করে নাই। যে আমি ধরেন আমার অ্যাক্টিভিজম আছে, এখানে আমার অ্যাক্টিভিজমের একটা পার্ট আছে, বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন মানে আমি এই আমার অ্যাক্টিভিজম ওইখানে আমাকে আলোড়িত করে কিনা, আমি একাডেমিকলি কতটুকু অনেস্ট, এই যে প্রফেশন আমাদের গ্রো করে নাই। এখন দেখেন আমি বরং একটু এখান থেকে যোগ করতে চাই যে এই যে সামনে তো নির্বাচন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এখন বিএনপিও কিন্তু অন্তত 3 জন উপদেষ্টার একদম নাম করে লম্বা, আপনি দেখেছেন ইশরাক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইভেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের ব্যাপারেও বলা হয়েছে। তো এবং এই যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, ধরেন আমি এটাকে যদি স্যাম্পল সাইজ হিসেবে ধরি যে, এবং বিএনপির অনেকেই বলেছে তাদের বড় বড় দুর্নীতি আছে, আমরা যদি ধরি নেই সবকিছু। এখন এই যে দেখেন পলিটিক্সটা কি জায়গাটা এসে ঠেকেছে, বিএনপি বলেছে অন্তত এই 3 জন উপদেষ্টা অনেক করাপ্টেড হয়েছে এবং তাদের প্রমাণ তাদের কাছে আছে। এখন যদি আমরা দেখি সামনে এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অথবা একটা বোঝাপড়ার পর ইলেকশন করছে, তাহলে বিএনপি কি আগে মিথ্যা বলেছে? মানে বিএনপি যদি সত্য বলে তাহলে তো তাকে এক্সপোজ করতে হবে, নাম্বার 1। মানে যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে আমি ডিজিএফআই এর কাছে, বিএনপির কাছে যত আমলনামা আছে এই ট্রাপ সেই ট্রাপ সব ওপেন করে দিব। আর যদি আমার সাথে এসে ইলেকশন করো, সে এমপিও দিব, মন্ত্রী দিলে দিতে পারি, এখন পর্যন্ত শিওর না, তাহলে আর দিব না। তাহলে বিএনপির কোনটা সত্য? বিএনপি ওই যে 3 বার বলেছিল উপদেষ্টাদের ব্যাপারে, ওটা সত্য নাকি তাদেরকে এই চাপ দেওয়ার জন্য বলেছিল? আসেন উল্টো এনসিপির তরফে নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে, যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, করাপশন টরাপশন না, সরাসরি গাদ্দারি করছে এমন নাম তারা জানেন এবং তারা সময় মতো নাম বলে দিবেন। আমি সর্বপ্রথম অন্তত 10 বার বিভিন্ন মিডিয়ায় বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা। সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন, এটা চরম অনৈতিক হবে। তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি, তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন না একটা পার্টির প্রধান হিসেবে। দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে। তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেয়া। আমরা তো পলাশির 250 বছরের পর এখন মির্জাফর কে ছিল তারে নিয়ে বই পুস্তক আমরা জুলাই গণ অভ্যুত্থানে পড়তে চাই না, আমরা এখনই জানতে চাই কারা আমাদেরকে গাদ্দারি করলো। তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন, এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সেফ এক্সিট, এর মানে কি? তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন তাহলে বলবো না, আর যদি না বলেন তাহলে নাম বলে দিব। মানে সবাইকে এই পলিটিক্সটাই করতেছে। তাহলে নাহিদ ইসলামও এখন পর্যন্ত নাম ডিসক্লোজ করে নাই, বিএনপিও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলেছে সেগুলোও কিন্তু সামনে আনে নাই, হয়তো তাদের সাথে গেলে আর সামনে আনবেও না। একইভাবে জামাতের ক্ষেত্রেও হবে, জামাত বলছেন যে হয়তো কিছু উপদেষ্টাদের কণ্ঠ ভয়েস রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। প্রথম কথা হইলো এইটা তো জামাতের কাছে থাকার কথা না, বলেছে আছে, তাহলে এইটা তো জামাতের কাছে থাকার কথা না, এটা এজেন্সির কাছে থাকার কথা। তাহলে অফকোর্স জামাতের কাছে সরবরাহ করেছে কোন এজেন্সি, এর মানে এই উপদেষ্টাদের সবকিছু কোনো না কোনো এজেন্সির কাছে আছে, এগুলো ওপেন হবে। এর মানে কি আমাদের যার যা আছে এটা আমরা সামনে পলিটিক্যাল টুল হিসেবে বার্গেইন করে সামনে কতটুকু অ্যাডভান্টেজ পাবো এটা। তাহলে আমাদের ব্যাপার হলো, এবং ভাই যেটা বললেন দেখেন এইটা ভাইয়ের অনেস্টি একটা, সেটা হলো উনি এটা ক্লিয়ার করেছেন যে না আমি ভোট চাই সবার, এবং এটা ভোটের রাজনীতিতে এইটাই দেখেন। আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি এইটা হলো না আমাদের আইডিওলজির জায়গা, যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে, এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই টকশোটি আপনাদের কেমন লাগলো। এই টকশোতে যে আলোচনা হয়েছে, শরীফ ওসমান হাদি ছিল, কামাল উদ্দিন মাসুদ ছিল, তো ওনাদের যেই আলোচনা, সেই আলোচনাগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটি মন্তব্য করবেন কমেন্ট বক্সে। দেখেন ভাই, মন্তব্য করলে হয় কি, আপনি যেই কমেন্ট বক্সে মন্তব্যটি করবেন বা লিখবেন, সেই মন্তব্যটি অন্য একজন এসে পড়বে এবং সে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে এই মন্তব্যের মাধ্যমে কিংবা এই কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে কি চাইছি? বাংলাদেশটা একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গঠন করতে চাইছি। আমরা চাইছি যে বাংলাদেশে ইতিপূর্বে যে রাজনীতি ছিল সেই রাজনীতি দূর করতে, সেই স্বৈরাচারী রাজনীতি থেকে আমরা মুক্তি চাইছি। তো এখন আমাদের উচিত যে আমরা এই রাজনীতিটাকে ভালো একটি পরিবেশে ফিরিয়ে আনা। এখন আমাদের এই রাজনীতিকে ভালো একটি পরিবেশে ফিরিয়ে আনতে হলে আমাদের কি কাজ করতে হবে? যেমন ধরেন, নেতা নির্বাচিত করা। এখন আজকাল তো টাকা থাকলে যে কেউ সমাজের নেতৃত্ব দিতে পারে বা দিতে চায়। এখন তাদেরকে কি আমরা নেতৃত্ব দিতে দিব? দেখেন ভাই, আমাদের কিন্তু দোষ। সমাজের যেই চাঁদাবাজ আছে, সমাজের যেই দখলবাজ আছে, দখলদারি যারা করে, মাদক দ্রব্য বিক্রি যারা করে, এইরকম মানুষকেই কিন্তু আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা দিয়ে থাকি। আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। আমরা যদি এই চিন্তা করি যে এইসব মানুষকে আমরা নেতৃত্ব দিতে দিব না, তাহলে কিন্তু এইসব মানুষ কখনোই নেতৃত্ব দিতে পারবে না। আমরা করি কি, সবসময় ভয়তে পিছপা হয়ে যাই যে ওর অনেক ক্ষমতা, আমরা ওর সামনে রুখে কিভাবে দাঁড়াবো, আমরা ওর প্রতিবাদ কিভাবে করব, এই স্বৈরাচার, এই মাদকদ্রব্য বিক্রি করার যেই লোক, এই চাঁদাবাজ যেই লোক, এই লোকের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবো। দেখেন, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন মানুষ যদি এইসব খারাপ মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, তখন কিন্তু এইসব মানুষ মাঠে টিকতে পারে না। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু সেটা দাঁড়াই না। আমরা সব সময় পিছপা হয়ে যাই, সব সময় ভয়ে থাকি। এই ভয়ে থাকলে না, আমরা বাংলাদেশের রাজনীতিটাকে কখনোই একটি শান্তিপূর্ণ রাজনীতি গড়ে তুলতে পারবো না। দেখেন, সমাজে অনেক ভালো মানুষ আছে যারা এইসব রাজনীতি থেকে দূরে থাকে। কারণ কি জানেন? কারণ তারা এইসব খারাপ রাজনীতির ভিতরে ঢুকতে চায় না। আমাদের উচিত এইসব ভালো মানুষদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা, তাদেরকে উৎসাহিত করা যে ভাই আপনি আসেন, আপনি যদি রাজনীতিতে থাকেন তাহলে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হবে, চেঞ্জ হবে। দেখেন, আমাদের বাংলাদেশে যে কয়টি বড় বড় দল আছে, জামাত বা বিএনপি, এনসিপি বলেন, তো এইসব রাজনৈতিক দলে যারা মূল নেতৃত্ব দিতেছেন তারা কিন্তু সামনে গিয়ে চাঁদাবাজি করতেছেন না। চাঁদাবাজি কিন্তু এই যে টুকটাক পাতি নেতা যারা আছে তারাই করে। তো আমরা একটি দলকে ভালোবাসতে পারি, কিন্তু সেই দলের এই যে পাতি নেতাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে এবং পাতি নেতা যেন ভালো মানুষ হতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, সেই বিষয়ে তাদেরকে সাহায্য করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনি আমার কথাগুলোই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।